ইউনূস এর মধ্যে ফাঁসির দড়ি কাঁধে নিয়ে কিন্তু চলাফেরা শুরু করেছে সেই জুলাই মাসের 8 তারিখ থেকে, যখন সে শপথ নিয়েছে। না, মামলা তো হবে, ইউনূসের সবকিছু নিয়ে বিচার হবে, কিন্তু ইউনূসকে পাওয়া যাবে কিনা সেটা হলো একটা কথা। ইউনূস একটা বেহায়া লোক, যে কোনো সময় সে পালিয়ে যাবে, যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবে, নয়তো ফ্রান্সে পালিয়ে যাবে। কিন্তু ইউনূস যেটা করেছে সেইটা আপনার, সেটার জন্য কোনো ধরনের এক্সিট নাই। আমি একটু আগে আরেকটা চ্যানেলে এটা বলছিলাম, আপনি যেহেতু কথাটা তুললেনই যে তার বিচার কিভাবে হবে বা সে তার নামে মামলা তো দূরে থাকুক। দেখুন, 90-এর পর থেকে সবগুলা তত্ত্বাবধায়ক সরকার এবং এমনকি ফখরুদ্দিনের সরকার, এদের সবার সেফ এক্সিট নিয়ে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা ছিল। কিভাবে সমঝোতা ছিল আমি সংক্ষেপে বলি। ধরেন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারা যেই ইলেকশনটা দিয়েছিল, সেই ইলেকশনে বাংলাদেশের সব দল অংশগ্রহণ করেছে। এই যে ইলেকশন দিচ্ছে, সেই দলে সব দল অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণের মধ্যেই একটা সমঝোতা আপনার অলিখিতভাবে বলুন বা পরোক্ষভাবে বলুন হয়ে যায় যে এই সরকারটা একটা সেফ এক্সিট পাবে। আপনি চিন্তা করুন তো, ইউনূস যদি একটা ইলেকশনও দেয়, সেই ইলেকশনে কি আওয়ামী লীগ গ্রহণ করতে পারবে? কারণ ইউনূসের ইলেকশন ভাবনায় কিন্তু আওয়ামী লীগ নাই। যেভাবে হোক আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখে কোনো রকম একটা ক্ষমতা হস্তান্তরের প্ল্যান হলো তার ইলেকশন। এই ইলেকশন কিন্তু দেশে বিদেশে কোথাও বৈধতা পাবে না। বাংলাদেশের 50% মানুষের কাছে তো এর বৈধতা নাই, কারণ আওয়ামী লীগের পেছনে 50% মানুষ আছে। তাহলে আপনি কোনো তত্ত্বগতভাবে ইউনূসের সেফ এক্সিট পাচ্ছেন না। যেই নির্বাচনে বাংলাদেশের 50% মানুষের অংশগ্রহণ থাকবে না, সেখানে আপনার ওই যে 2008 সালে যেই তত্ত্বে বলছি যে একটা আপনার ঐকমত্যের একটা সেফ এক্সিট ছিল, সেই সেফ এক্সিটটা আর নাই। অর্থাৎ সব দল অংশগ্রহণ করলে যদি 100% মানুষের মধ্যে ঐকমত্য হয় সেফ এক্সিট দেওয়ার, সেখানে যদি 50% মানুষ সেই ইলেকশনে অংশগ্রহণ করে, বাকি 50% করে না, এর অর্থ হলো বাকি 50% কিন্তু এদেরকে সেফ এক্সিট দিবে না। অর্থাৎ আপনি যে কোনো সূত্রে যান, ইউনূস কোনো সেফ এক্সিট পাবে না। আবার যদি ইউনূস উল্টোটা করে, যে একেবারে আপনার একটা আদর্শ নির্বাচন করলো, যেখানে আওয়ামী লীগও আপনার সেই নির্বাচনে পার্টিসিপেট করলো, আর এই ধরনের একটা ইলেকশন হলে, আপনি ওই যে ভয়েস অফ আমেরিকার জরিপটা দেখেছেন, সেখানেও বলেছে বাংলাদেশে 57% মানুষ এখন শেখ হাসিনার পক্ষে। এরপরে গত 2-3 মাসে যা কিছু হয়ে গেছে, গোপালগঞ্জের গণহত্যা সহ আর্মির যে অনাচার আমরা দেখেছি, এখন শেখ হাসিনা আরো বেশি জনপ্রিয়। সুতরাং যদি একটা আপনার আদর্শ সিচুয়েশনে বাংলাদেশে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে তো শেখ হাসিনা আবার ক্ষমতা গ্রহণ করবে। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে ইউনূসের বিচার করবে, এতে তো কোনো সন্দেহ নাই। ফলে আপনি যেই দিক থেকেই দেখেন, ইউনূসের কিন্তু কোনো সেফ এক্সিট নাই। আর আপনি যেটা বললেন মামলা তো হাজার হাজার হবে, এবং কোনো মামলা, একটা মামলাই তো যথেষ্ট। যেভাবে সে ক্ষমতা গ্রহণ করছে, যেভাবে সে সংবিধান লঙ্ঘন করছে, এইটা তো রাষ্ট্রের প্রতি ট্রেজন। সুতরাং এটা তো এমনিতেই আপনার সে কি বলে, তার মৃত্যুদণ্ড হবে। সুতরাং ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়ার চিন্তাটা তো খুবই মামুলি একটা ব্যাপার। ইউনূস এর মধ্যে ফাঁসির দড়ি কাঁধে নিয়ে কিন্তু চলাফেরা শুরু করেছে সেই জুলাই মাসের 8 তারিখ থেকে, যখন সে শপথ নিয়েছে। ভাই, একটা জিনিস কেন যেন বাংলাদেশে সেভাবে আলোচনায় আসলো না, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলা, তারা তাদের অল্প স্বল্প যা ঘরে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে তার নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। কি আলোচনাই করলো, আপনি খেয়াল করেছেন বিষয়টা? জি, খেয়াল করেছি, এবং এই বিষয়টা বাংলাদেশের মানুষকে আমি বলবো গভীরভাবে ভাবতে। বাড়ি ভাই, আপনাকে ধন্যবাদ যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলেন, এবং এই ব্যাপারে একটু গভীর চিন্তা ভাবনার একটা বিষয় আছে। আপনি দেখেন, বাংলাদেশ সৃষ্টিতে ধর্মীয় সম্প্রদায় হিসাবে যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা। হ্যাঁ, আপনার পাকিস্তানি যে বাহিনীগুলা এখানে ছিল, তাদের প্রথম টার্গেট ছিল হিন্দু মেরে ফেলা, হিন্দু নারী ধর্ষণ করা, এগুলা ছিল তাদের প্রাইমারি টার্গেট। তারপরে মুসলমান নারী এসছে, মুসলমান পুরুষ এসছে। হ্যাঁ, তারা বাংলাদেশটাকে হিন্দু শূন্য করতে এসেছিল। ভারত যে 1 কোটি শরণার্থীকে আপনার জায়গা দিয়েছে, সেখানে আপনি চিন্তা করে দেখেন, হিন্দু হবে কিন্তু মেজরিটি। এই হিন্দুগুলা অনেকে কিন্তু আর ফিরেও আসেনি বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন,
হিন্দুদের হলো সবচেয়ে বড় স্যাক্রিফাইস, হিন্দুরা সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন ভোগ করেছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পেছনে ধর্মীয় সম্প্রদায় হিসাবে আমরা যদি দেখি এই হিন্দুদের অবদান হলো মুসলমানদের চেয়ে অনেক বেশি। এখানে তারা শরণার্থী হিসেবে গিয়েছে, আর এখানে তাদের বাড়ির ঘর, বিষয় সম্পত্তি সব করে ফেলছে। জি, যে সম্প্রদায়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, সবচেয়ে বেশি জীবন দিল, সবচেয়ে বেশি রক্ত দিল, তারা হলো এই হিন্দু সম্প্রদায়। এবং তাদের এই 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 আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা টাচ করি না, ওই শরণার্থীদের দেখিয়ে প্রবাসী সরকার ভারতীয় জনগণের সমর্থনটা দিল, যে আমরা দেশটা স্বাধীন করতে পারলে, ধর্মনিরপেক্ষ দেশ করতে পারলে এরা ফেরত যাবে এবং সবাই ভঙ্গিতে ভালো থাকবে। জি, আপনি দেখুন, আমি এই জায়গাটা আরো একটা জিনিসের প্রতি আপনার দৃষ্টিটা আকর্ষণ করছি। দেখুন, হিন্দুদের এত বড় স্যাক্রিফাইসের পরে আমরা বাংলাদেশে কিন্তু হিন্দুদের ক্রমাগত আপনার সাম্প্রদায়িক হিংসা ঘৃণার অবস্থা তৈরি করেছি। আপনি দেখবেন ভারতে আপনার 1948 সালে কত পার্সেন্ট মুসলমান ছিল যখন পাকিস্তান আলাদা হয়ে গেছে? হ্যাঁ, সেটা 6% ছিল। আর আজকে 2024 সালে ভারতে মুসলমান জনসংখ্যা প্রায় 22%। চিন্তা করতে পারেন আপনি। আর বাংলাদেশের জঙ্গিরা মাহমুদুর রহমান, পিনাকি ইলিয়াস, এরা শুধু ভারতে হিন্দু মানে মুসলমানদের উপর অত্যাচার নিয়ে বয়ান দেয়। সেই বয়ান যদি সত্য হতো, তাহলে কি করে একটা দেশে 1948 সালে 6% জনসংখ্যা থেকে একটা ধর্মীয় সম্প্রদায় 2024 সালে 22% হতে পারলো? আবার উল্টো দিকে দেখেন, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা আরো খারাপ। বাংলাদেশে যেটা 22% ছিল 1970 সালে হিন্দু জনগোষ্ঠী, আজকে সেটা 5 থেকে 7%। তাহলে কি পরিমাণ পারসিকিউশন হলে, কি পরিমাণ সাম্প্রদায়িক ঘৃণার শিকার করলে একটা ধর্মীয় জনগোষ্ঠীকে ক্রমাগতভাবে বছরের পর বছর এদের সংখ্যা এত কমে যায়। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের এটা কিন্তু মৌলবাদীরা ধরে ফেলেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে যদি ভারতে পাঠিয়ে না দেয়া যায়, তাহলে তাদের যে উদ্দেশ্য একটা থিওক্রেটিক কান্ট্রি করা, সেটা হবে না। ফলে নিষ্ঠুরতা ভোগ করছে। যেই রাষ্ট্র গঠনে হিন্দু জনসম্প্রদায় সবচেয়ে বেশি আত্মাহুতি দিল, সেই রাষ্ট্র হিন্দুদেরকে ক্রমাগত পারসিকিউট করছে, এবং কোনো সরকার সেইটা কিন্তু বন্ধ করতে সক্ষম হয়নি। তাহলে আজকে দেখেন, হিন্দুদেরকে এই যে মারা হচ্ছে, এই আপনার এই যে রংপুরের যে ঘটনাটা বললেন, এই প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হবে। আমি যেই জিনিসটার প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, সেটা হলো, দেখেন আজকে যে ইউনুস হয়েছে, আজকে যে বিএনপি এত বড় পলিটিক্যাল পার্টি হয়েছে, আজকে যে আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করছে, এই সবগুলো কিন্তু হয়েছে বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, আজকে কি হতো? আজকে আমরা পাকিস্তানের একটা অংশ হতাম। আজকে পাকিস্তান যেরকম একটা আপনার মুমূর্ষু দেশ, বাংলাদেশকে কিন্তু ইউনুস একটা মুমূর্ষু দেশে পরিণত করে ফেলছে। কিন্তু 1 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, আমরা দেখব পাকিস্তানিরা আপনার হাহাকার করছে, তাদের নেতাদের বলছে যে তোমরা আমাদেরকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, বাংলাদেশ করে দাও। কেন বাংলাদেশ করে দাও? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 15 বছরে যেই আপনার অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছিলেন, এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর এটা কখনো দেখা যায়নি। বিশেষ করে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশে, যেখানে মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা ইত্যাদি অনেক পেছনে পড়ে আছে। কিন্তু এই যে হিন্দুদের স্যাক্রিফাইসের কারণে আজকে কেউ মন্ত্রী, কেউ উপদেষ্টা, কেউ কিন্তু তারপরেও হিন্দুদেরকে মেরে যাওয়া হচ্ছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন? এই নিষ্ঠুরতার বন্ধ না হলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা আসলে আপনার কখনোই গঠন করতে পারবে না। এবং মুসলমানরা, বিশেষ করে এমনকি আওয়ামী লীগের তরফ থেকেও এই জিনিসগুলো সুস্পষ্টভাবে বলা হয় না, কিন্তু আমি চিন্তা করে দেখেছি, বাংলাদেশকে একটা আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে এর হিন্দু জনসংখ্যাকে আরো বাড়াতে হবে। কারণ হলো, যত হিন্দুরা কমে যাচ্ছে, মৌলবাদীরা তত স্পেসটা পাচ্ছে, এবং আমাদের মতো অসাম্প্রদায়িক মানুষগুলো কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে। আপনি দেখেন, হিন্দুদের জন্য হয়তো ভারত কিছু কথা বলে, আপনি যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, এরা মৌলবাদীদের আপনার আক্রমণের শিকার হলে কিন্তু আমাদের পক্ষে কথা বলার জন্য না আছে আমেরিকা, না আছে আপনার না আছে আপনার ভারত।
সুতরাং আমরা কিন্তু সবচেয়ে অসহায় হয়ে যাচ্ছি। কিন্তু হিন্দু জনসংখ্যা যদি বাড়ে, তাদেরকে আমি মনে করি আদর্শিকভাবে হিন্দুদের যদি একটা স্ট্যাবিলাইজড পজিশনে রাখা যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের যে আপনার আধুনিকতা, সেটা একমাত্র রক্ষা করার একটা আপনার বাফার সৃষ্টি হবে। সুতরাং আমি এই যে হিন্দুদের ওপর অত্যাচার, এইটাকে শুধু জানমালের ক্ষতি বা একটা ধর্মীয় সম্প্রদায়ের ক্ষতি হিসাবে দেখি না, বাংলাদেশের ক্ষতি হিসাবেও এটাকে আমি দেখি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে আপনি ছিলেন। কূটনৈতিক যে সম্পর্ক, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী হচ্ছে ভারত, সবচেয়ে বড় প্রতিবেশী ভারত, আমার মুক্তিযুদ্ধের সহযোগী দেশ ভারত। ভারতের উপর নানাভাবে আমরা নির্ভরশীল, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ভ্রমণ, চিকিৎসা, নানা কিছু। এবং ভারতের সাথে সম্পর্ক ভালো রাখলে ভারতও ভালো থাকে, বাংলাদেশও ভালো থাকে। এটা শেখ হাসিনার সময় প্রমাণিত হয়েছে। সেটা যেমন হিন্দুদের উপর আক্রমণ করে, হিন্দুদের ভয় দেখিয়ে ভারতের সাথে সম্পর্ক কোনোদিন ভালো হবে না। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে ভারত কি আসলেই বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে সিরিয়াস? এই যে একটা ধর্মীয় গোষ্ঠীকে মুসলমান উগ্রবাদীরা, একদিকে উগ্রবাদী শোষণ নির্যাতন আছে, আর একদিকে অর্থলোভী, অর্থাৎ তাদের জমির লোভ, তাদের নারীর লোভ, তাদের সয় সম্পত্তির লোভ, এই লোভে বাংলাদেশের মানুষগুলো হিন্দুদের উপর অত্যাচার চালায়। কিন্তু সেক্ষেত্রে আমরা ভারতকে তো কিছু রাজনৈতিক বিবৃতি দিয়েই ক্ষান্ত হতে দেখি। তারা কিন্তু কখনোই বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য ভারতের পক্ষ থেকেও কিন্তু কোনো বলিষ্ঠ উদ্যোগ কি আমরা দেখেছি? আমি অন্তত দেখি না। আসলে আমি দেখি যে ভারত যা করে এটা একটা রুটিন কাজ, কিন্তু ভারতের এখানে আরো সিরিয়াস হওয়া উচিত। কারণ হলো আমি এটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো যে বাংলাদেশের হিন্দু জনসংখ্যার উপর, বাংলাদেশ যেইভাবে ধর্মীয় আপনার হিংসা ঘৃণা বেড়ে গেছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর কিন্তু বাংলাদেশের আধুনিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি সব হিন্দু ভারতে চলে যায়, ভারতের কিন্তু জমি আছে, ভারত কিন্তু এই হিন্দুগুলোকে আশ্রয় দিতে পারবে, কিন্তু বাংলাদেশ হয়ে যাবে তখন আপনার পুরোপুরি আফগানিস্তানের মতো একটা দেশ, এবং কোটি কোটি মুসলমানের স্বার্থ কিন্তু ওই রকম একটা দেশে ক্ষুণ্ণ হবে। সুতরাং আপনি যেটা বললেন যে ভারতের সাথে সম্পর্কের বিষয়, আমি তো দেখি না যে ভারত সিরিয়াসলি কখনো হিন্দুদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশের কোনো সরকারের সাথে কোনো ধরনের দেন দরবার করেছে। এই যে গত 1 বছরে হিন্দু নির্যাতন যেই পরিমাণ বেড়েছে, ভারত কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? ভারত কি একবারও বলেছে যে তুমি এটা করতে পারবে না? আমরা তো বরঞ্চ ভারতের নির্লিপ্ততাই দেখি। এটা গেল একটা অংশ। এখন আপনার ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা আসি। ভারত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয় বছর সরকার চালিয়েছেন, সেখানে উনি জেনুইনলি ভারতের, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি হোক, ভারতের এরকম একটা জেনুইন ইন্টেনশন আমরা দেখেছি। যে ইন্টেনশনটাতে কি আপনি দেখেন যে বাংলাদেশ যে যা সুবিধা চাইছে ভারত সবই দিয়ে দিয়েছে। এর অনেকগুলো আমরা হয়তো এখনো জানি না। কোনটা জানি? ভারত যখন ট্রান্সশিপমেন্টটা বাতিল করার পরে এই যে ইউনুসের যে আপনার বশির আছে, বাণিজ্য উপদেষ্টা, বশির নিজে বলেছে যে এতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতি হবে 1 বছরে। আপনি চিন্তা করুন, বাংলাদেশ ভারতকে, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন সুবিধাটা দিয়েছে যেখানে ভারত 2000 কোটি টাকার সুবিধা পেয়েছিল? সেটা তো বাংলাদেশ দিতে পারেনি, বাংলাদেশের সে সামর্থ্য নাই। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এই সুবিধা সহ বিদ্যুৎ, নানান সুবিধা উনি আদায় করেছিলেন। তারপরেও বাংলাদেশের মগজ ধোলাই করা হয়েছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি, ভারতের কাছে বাংলাদেশ বিক্রি। আমি বারবার বলতেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে যেই 3টা অভিযোগে এরা বাংলাদেশটাকে দখল করতে পারলো, যে গুম খুন হচ্ছে, যে টাকা পাচার হচ্ছে, তারপরে হইলো ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এই 3টার মধ্যে প্রথম 2টার কোনো সত্যতা আপনি পেলেও পেতে পারেন, তৃতীয়টা মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে, কিন্তু এর মধ্যে এক বিন্দু সত্যতা নাই। গত 11-12 মাসে, 1 বছরে ইউনুসের এই যে ডাকাত বাহিনী, যারা ভারত ঘৃণার উপর প্রতিষ্ঠিত, হিন্দু ঘৃণার উপর প্রতিষ্ঠিত, তারা কি একটা জায়গায় কোথাও প্রমাণ করতে পেরেছে যে শেখ হাসিনা এই জায়গাটায় আপনার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, তিনি জঙ্গিদের দমনের জন্য কি বলছেন না বলছেন, সেটার উপর তার এই যে আপনার এই যে ক্যাঙ্গারু বিচার হচ্ছে, যেটার কোনো ভিত্তি নাই। আপনি যে একটা দেশের জঙ্গি, এবং আমি জানি না প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন না বলেছেন আমি কোনো প্রতিবেদনই দেখি না। মনে করেন যে আল জাজিরায় কি হয়েছে এটাও আমি দেখিনি, বিবিসি কি বলেছে দেখিনি। কেন দেখিনি জানেন? এগুলো অত্যন্ত নিরর্থক একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলা ইউনূস টাকা দিয়ে করাচ্ছে, করে বাংলাদেশের যেই নিরীহ আপনার কি বলে মৌলবাদী মানুষগুলো, মৌলবাদী মনের মধ্যে কিন্তু নিরীহ আপাতভাবে, কারণ ওরা তো আসলে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশই চায়, তাদের মগজ ধোলাই করছে। কিন্তু ভাই আপনি দেখেন ফ্রান্সে যখন শার্লি হেবদো নামে ওই যে আপনার ম্যাগাজিন, যেটা যে আপনার সাময়িকীতে জঙ্গিরা যখন হামলা চালালো, সেই জঙ্গিগুলোকে ফ্রান্সের সরকার কি করেছে? আপনার রাস্তায় মেরে ফেলেছে প্রতিটা জঙ্গিকে। হ্যাঁ, আপনি কি সেখানে তখন ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে কেউ বিচার করবে? করবে না। শেখ হাসিনার সরকার যে এই যে জঙ্গিদের দমনের জন্য কিন্তু তো সেই ব্যবস্থা তো নিতেই পারেননি, কারণ সেনাবাহিনী সেখানে বেঁকে বসলো। হ্যাঁ, যে সেনাবাহিনী দেখেন তারা বৈধ সরকারের কথা না শুনে জঙ্গিদের কথা শুনেছে, আজকে সব প্রমাণিত। তারপরে সেগুলা করছে। কিন্তু এরপরেও যে বাংলাদেশ সেই জায়গায় এসে আপনি শেখ হাসিনাকে কিভাবে আপনি করবেন না। কিন্তু ইউনূসের যেসব অপরাধ সেগুলোর জন্য ইউনূসের একদিন বিচার হবে। আমি কথার একটু হারিয়ে ফেলছি, আপনার প্রশ্নটা একটু যদি আবার করেন। আমরা অন্য একটা প্রসঙ্গে চলে যাই শেষের দিকে, যে আমরা এই প্রসঙ্গটা আপনাকে একেবারেই আলাপ করে নেই, কারণ আপনার সাথে আমাদের সখ্য হয়েছে বেশ পরে। গত বছর এই আগস্টে যখন বাংলাদেশের এই ঘটনাগুলো ঘটছিল, 1, 2, 3, 4, 5, 6 এই দিনগুলা আপনি কিভাবে দেখছিলেন সেখান থেকে? আচ্ছা, আমি আমার কথাটা এখন মনে এসছে, আপনার আগের প্রশ্নটা একটু টান দেই। সেটা হলো দেখেন, ভারত বাংলাদেশ, আমি আসবো আপনার এই প্রশ্নে, ভারত বাংলাদেশের যদি সুসম্পর্ক না থাকে, আপনি কোনোভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবেন না। কিন্তু জঙ্গিদের, এই জুলাই আগস্টের জঙ্গিদের, ইউনূসের যারা তত্ত্ব তৈরি করে, আপনি তাজ হাশমির কাছে শুনে দেখুন। তাজ হাশমি বলছে যে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না। কিন্তু বাংলাদেশ যে ভারতের উপর নির্ভরশীল না, এইটা প্রমাণ করতে গিয়ে ইউনূস কি করেছে? বাংলাদেশের দেখেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 6 থেকে 7%, সব কনস্ট্যান্টলি 6.5%। হ্যাঁ, কোভিডের সময় একটু কমেছিল, আবার বেড়ে গিয়েছিল। এখন ইউনূসের আমলে হয়ে বাংলাদেশের জিডিপির বৃদ্ধি হচ্ছে 3%। ভবিষ্যতে দেখবেন এই ধরনের সরকার বা ইউনূসের মাধ্যমে যারা আসবে, যদি বিএনপি আসে, এই যে বাংলাদেশের অর্থনৈতিক আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা থেকে এরা কেউ বাংলাদেশকে টেনে তুলতে পারবে না। কারণ হলো, আপনি বিএনপি যদি ক্ষমতা গ্রহণ করে, তারেক রহমান সাহেবের যদি এমনকি ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করার একটা উদ্দেশ্য থেকেও থাকে, উনি যদি একেবারে অনেস্টলি চানও যে ভারতের সাথে সুসম্পর্ক, উনি এটা করতে পারবেন না। কারণ কি, ওনার লোক হইলো মাহমুদুর রহমান। এখন হয়তো তারা একসাথে সংযুক্ত না। মাহমুদুর রহমান তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের একটা হর্তাকর্তা ছিল। হ্যাঁ, এই লোকগুলার যে প্রভাব আপনার সব দিক থেকে, এই প্রভাব তো তারেক রহমান সাহেব এইটা থেকে মুক্ত হবেন না। অর্থাৎ বিএনপি ক্ষমতা গ্রহণ করুক, ইউনূস ক্ষমতা চালিয়ে যাক, কিন্তু কোনোভাবেই তারা ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারবে না। কারণ হলো, এদের সাপোর্ট বেস হলো যেই মানুষগুলা সম্পূর্ণ মিথ্যা কথা বলে ভারত ঘৃণা ছড়ায়, বাংলাদেশে হিন্দু ঘৃণা ছড়ায়, সেই মানুষগুলা কিন্তু ওইখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। সেটা বিএনপি সরকার হোক, সেটা এই যে ইউনূসের ডাকাততন্ত্র হোক। ফলে ভারতের সাথে সুসম্পর্ক তাদের রক্ষা করার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর এর বলি হবে বাংলাদেশের সাধারণ মানুষের আপনার নিত্যদিনের জীবন। তারা আপনার ক্রমাগত দরিদ্র হতে থাকবে। তো সুতরাং বাংলাদেশের সাথে ভারতের আপনার সুসম্পর্কের বিকল্প হলো বাংলাদেশের মানুষকে দরিদ্র করে ফেলা, এই দেশটাকে আফগানিস্তানের মতো, সোমালিয়ার মতো একটা ফেইল্ড রাষ্ট্রে পরিণত করা, শুধুমাত্র একটা কারণে, যে হিন্দুদের ঘৃণা করলে আমি বেহেশতে যাব, ভারতকে ঘৃণা করলে আমি বেহেশতে যাব। কেন রে ভাই? আরো যে 56টা মুসলিম দেশ আছে, তারা যে ভারতকে ঘৃণা করে না, তারা যে হিন্দুদের ঘৃণা করে না, তারা তাদের প্রতিবেশী খ্রিস্টান রাষ্ট্রকে ঘৃণা করে না, তারা কি বেহেশতে যাবে না? যাও, এই জায়গায় শেষ করে আমি আপনার এই ভারতের আরেকটা বলে রাখি, আমরা অন্যদিনও তো আরবিতে আলাপ করবো। গত আমলে, শেখ হাসিনার আমলে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে ছিটমহল সমস্যা দীর্ঘ বছর ধরে ঝুলে থাকে একটা সমস্যা, এবং ওই সমস্যায় বাংলাদেশ উপকৃত হয়েছে। প্লাস প্রচুর মানুষ যারা বন্দি জীবনযাপন করতো, বাংলাদেশের মানুষ, তারা ছিটমহলের কারণে তারা না আসতে পারতো বাংলাদেশে, না যেতে পারতো ভারতে।
তাদের জীবনযাপন খুবই একটা অনুন্নতের জীবনযাপন ছিল। ছিটমহল সমস্যার কারণে তারা নাগরিক মর্যাদা পেয়েছে, তারা এখন ভালো আছে। আচ্ছা হানবে, আমরা ওই যে কথাগুলো বলছিলাম, সেই গত বছর আগস্টের এই যে আজকে মনে হয় 1 আগস্ট, 1, 2, 3, 4 এই দিনগুলো আপনি কিভাবে দেখছিলেন? অত্যন্ত আতঙ্কের সাথে সব ফলো করছিলাম। 2-3টা জিনিস আমার খুবই খারাপ লেগেছে। আমি অনেক বেশি ফিল করছিলাম, কারণ আমি তখনও ফেসবুকে নানান পোস্ট দিচ্ছিলাম এবং আমি একমাত্র লোক সরকারি চাকরি করেও আমি এমনকি জাফর ইকবাল সাহেব, অধ্যাপক জাফর ইকবালের পক্ষে আমি পোস্ট করেছিলাম যে আমি তার সাথে আছি। দেখুন, এই জাফর ইকবালই কিন্তু সত্য কথা বলেছিলেন যে এরা সব রাজাকার। শেখ হাসিনাও কিন্তু সত্য কথা বলেছিলেন, কিন্তু বলেও রাজাকারদের এমন বার বেড়েছে গত 53 বছরের বাংলাদেশে। এরা যে সত্যিকারের রাজাকার এখন তো প্রমাণিত হয়ে গেছে। ওরা তখন অনেক চাতুর্যের আশ্রয় নিয়েছিল। আপনার এইসব আমরা রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার, ওইসব চাতুর্যের মাধ্যমে কিন্তু এই ছেলে মেয়েগুলা সবই কিন্তু বাংলাদেশ বিরোধী মনোভাব ছিল এবং একটা দিক যাচ্ছে সব দেখা। আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এই জিনিসটা ম্যানেজ করার ক্ষেত্রে, জঙ্গিদের দমনের ক্ষেত্রে, আন্দোলনটা দমনের ক্ষেত্রে আমি কোনো প্রজ্ঞার পরিচয় দেখিনি। একটার পর একটা ভুল সিদ্ধান্ত দেখেছি। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন কত তারিখ থেকে আর্মি কিন্তু ওই যে কারফিউ দিল, এই কারফিউ দেওয়ার পরে কিন্তু আর্মি কিন্তু কারফিউটা কিন্তু তারা প্রয়োগ করে নাই। হ্যাঁ, কারফিউর যেসব আইন কানুন কিছু না, কারফিউ দিচ্ছে, এই দিক দিয়ে জঙ্গিরা তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আর্মি কিন্তু অনেক আগে থেকেই রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের যে আইন কারফিউ যেটাকে বলে সেটা প্রয়োগ না করে ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থেকে তারা কিন্তু সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করলো। একদিন দেখবেন ইতিহাসে বাংলাদেশের গত 1 বছর যে পরিমাণ অবনতি হলো, আইন শৃঙ্খলা বলুন, মানবাধিকার লঙ্ঘন বলুন, আর সাধারণ মানুষকে যেটা সবচেয়ে বেশি এফেক্ট করে সেই তাদের অর্থনীতি ধ্বংসের ক্ষেত্রে বলুন, এর সব কিছুর দায়িত্ব অন্তিমে ইউনূসের চেয়েও বেশি যাবে কিন্তু এই ওয়াকারুজ্জামানের উপর। কেন যাবে জানেন? কারণ হলো ইউনূস আদতেই একটা খারাপ মানুষ। সে ডাকাতির জন্য কিন্তু এই ফাঁদ পড়ে বসেছিল এবং শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে কতগুলো মামলা দিয়ে, যে মামলা সে অপরাধ করেছিল কিন্তু তাকে ধরতে তারা ভয় পাচ্ছিল। মামলাগুলো যে অপরাধ করেছে এটা তো সবাই জানে বাংলাদেশে, কিন্তু সেই লোক কিন্তু মত পেতে বসে আছে কখন সে বাংলাদেশটাকে দখল করবে। তো এত শত্রুকে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যেই প্রজ্ঞার সাথে এই আন্দোলনটা দমন করার কথা ছিল সেটা কিন্তু আমি অন্তত দেখিনি এবং খুব কষ্ট লাগে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে গেলেন, আসলে আমার মনে হয় আমি এত কষ্ট পেয়েছি কি বলবো, সারা জীবনে এর চেয়ে বেশি কষ্ট পাইনি। একটা মানুষ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে একটা অতি দরিদ্র দেশকে, যেই দেশে 18 কোটি মানুষ, 16 কোটি মানুষ, ক্রমান্বয়ে 16 কোটি থেকে 18 কোটি হলো, এতগুলো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উনি গরিব মানুষের জন্য একদিকে যেমন অনেকগুলো আপনার প্রজেক্ট ওনার ছিল, বিভিন্ন ভাতা দেয়া ইত্যাদি, এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা সম্মানের আসনে নিয়ে আসা। আপনি চিন্তা করতে পারবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের তরুণ নেতারা কত শ্রদ্ধা করত, ওনাকে দেখলে কত শ্রদ্ধার সাথে কথা বলতো। এইরকম একজন প্রধানমন্ত্রী যিনি গরিবকে ভালোবাসেন, বাংলাদেশের সাধারণ মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে এই আপনার অনাচারে যুক্ত হলো। তো আমি প্রতিটা দিনই আমার আশা ছিল যে হয়তো শেখ হাসিনা সরকার এইটা ওভারকাম করতে পারবে, কারণ এর আগে কয়েকটা, এরা তো 18 সালেও এটা করেছে এই একই রকম জিনিস। আপনার তার আগে এই যে বিডিআর এর যে হত্যাকাণ্ডটা হলো, শেখ হাসিনা সরকার মাত্র 1 মাস ক্ষমতায়, চিন্তা করেন, তখন বিডিআর হত্যাকাণ্ড হলো। এইটার জন্য এখনো কিন্তু অপপ্রচারকারীরা, সাইবার সন্ত্রাসীরা এটাকে শেখ হাসিনাকে দায়ী করেন যে তারা এটা করেছে, ভারত এটা করেছে। একদম দেখেন বাংলাদেশের মানুষের কিন্তু কতগুলো মানসিক রোগ আছে। একটা হলো যে কোনো গুজবকে এরা বিশ্বাস করে। এই যে 1 মাস হয় নাই শেখ হাসিনার সরকার 8 বছর পরে ক্ষমতায় আসলো, 8 বছর ধরে 1 থেকে 8 পর্যন্ত বিএনপি শাসন করলো, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন শাসন করলো, আর 1 মাসে উনি ভারতের সহযোগিতায় বিডিআর কিলিংস করছে। এই থিওরিটা আছে না বাজারে, এটা প্রচার করে যাচ্ছে না এখনো ইলিয়াসরা, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করে, কখনো যুক্তি দিয়ে কিন্তু কোনো কিছু বোঝার চেষ্টা করে না। আমি সবসময় মানুষকে আহ্বান জানাবো, আওয়ামী লীগকেও আহ্বান জানাবো, অন্যদেরকেও আহ্বান জানাবো, দেখুন যুক্তির পথে ফিরে আসুন। আমি মনে করি, দেখেন যে কোনো যুদ্ধ লাগলে আমরা বলি যে এই সত্য হলো যুদ্ধের প্রথম ভিকটিম, আর মৌলবাদ, জঙ্গিবাদের প্রথম ভিকটিমটা হলো কি জানেন? সেটা হলো যুক্তি। যুক্তি যদি আপনার থাকে, প্রজ্ঞা যদি আপনার থাকে, প্রজ্ঞার সাথে যদি শেখ হাসিনা সরকার এটা মোকাবেলা করতে পারতো, এই জঙ্গিরা কোনোদিন এত বড় সাফল্য বাংলাদেশে পেত না।
এবং পাওয়ার পরে তো তারা বাংলাদেশটাকে ধ্বংস করেছে। সুতরাং আমি মনে করি, আমি সব দিক থেকে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবার রিস্টোর্ড হবেন, কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আসলে কোনো জনদরদি নেতা নাই। সেটা হওয়ার পরে আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার এইবার তারা প্রজ্ঞার পরিচয় দিবেন, তারা স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতাটাকে শূন্য করে ফেলবেন। এর কোনো বিকল্প বাংলাদেশের হাতে নাই। তো গত বছর আপনি যে বললেন এই জুলাই আগস্ট মাসে আমি এই জিনিসগুলাই ভাবছিলাম, আমি মরক্কো ছিলাম, প্রতিদিনই আমি এগুলো দেখছিলাম। আমি দেখছি সরকারের কোনো প্রজ্ঞা নাই, এই জঙ্গিদের যেই জায়গায় থামানো উচিত ছিল থামানো যেত যখন, তখন তারা সেটা থামাতে তারা সমর্থন হন নাই। এই 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 ব্যর্থতাটা কিন্তু তাদেরকে মেনে নিতে হবে। যতই বলুন যুক্তরাষ্ট্রের বা ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র তো ছিলই। ডিপ স্টেটের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই তো কূটনীতি রাখা হয়েছে, তাই না? একটা সরকার সেগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বা আপনার সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারাই তো একটা সরকারের প্রজ্ঞা। সেখানে তো আমরা কোনো প্রজ্ঞা দেখি নাই, যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিতে কোনো প্রজ্ঞা আমরা দেখি নাই। সেই জিনিসগুলা আমি আশা করি আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজন ভাববে এবং ভবিষ্যতে যেন আমাদেরকে এই ধরনের আর কোনো বিপদের মধ্যে ফেলে দেয়া না হয়। আমি আসলে এই জিনিসগুলাই গত বছর এই যে অনাচারটা চলছিল, যত বেশি অনাচার বাড়ছিল, এই জিনিসগুলাই ভাবছিলাম। ইউনূস সরকার কখন থেকে আপনাকে টার্গেট করতে শুরু করলো? ইউনূস সরকার আমাকে টার্গেট, দেখুন এটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই ফরেন মিনিস্ট্রিটাতে একটা মাত্র অফিসার ছিল যে স্বাধীনতা বিরোধী, মৌলবাদ বিরোধী একজন অফিসার। হ্যাঁ, আর সবাই হয় প্রফেশনাল, নাইলে জামাত বিএনপি। একমাত্র আমি ছিলাম। আর আমি যে জায়গায় পোস্টেড ছিলাম এই জায়গায় অফিসাররা যেতে চায় না। আমি সারা জীবন যেসব জায়গায় চাকরি করেছি এগুলো একেবারেই আপনার ফ্রিঞ্জে, মানে একদম আপনার খুবই গুরুত্বহীন জিনিস অফিসারদের চোখে বা বাংলাদেশের কূটনীতিবিদদের চোখে। হ্যাঁ, তাহলে দেখেন যেই লোকগুলা সত্যিকারে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, এদের কাউকে কিন্তু ইউনূস টার্গেট করে নাই। কেন করে নাই জানেন? এই লোকগুলা আওয়ামী লীগের সুবিধাভোগী, কিন্তু ইউনূস বলুন, স্বাধীনতা বিরোধীরা যেই ধরনের আপনার মতবাদে বিশ্বাসী, সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়া তো ওই লোকগুলা টার্গেট হলো না। কিন্তু আমি কোনো ধরনের পিকচারে না থেকেও আমি টার্গেট হয়ে গেলাম। আমি একটু আপনার প্রসঙ্গে আসছি। টার্গেট হয়ে গেলাম এই জন্য যে ইউনূস এবং স্বাধীনতা বিরোধী, বিশেষ করে বাংলাদেশের জামাতে ইসলাম, এদের চোখ কত শার্প আপনি দেখেন। আমি লুকিয়ে থাকা একটা অফিসার, তারপরে ওরা জানে যে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকি। আপনি চিন্তা করতে পারেন, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতাম কিংবা ইভেন ইউরোপেও থাকতাম, তাহলে একটা কথা ছিল যে না, এ তো সুবিধাভোগী। ইউনূস কিন্তু কোনোভাবেই বা স্বাধীনতা বিরোধীরা কোনোভাবেই আমাকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করতে পারবে না। সেটা আমার ক্যারিয়ার দেখলে আপনি বুঝবেন। তারপরও আমি যে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক, এই জন্য ওরা আমাকে টার্গেটটা একদম শুরু থেকে করেছে। বিশেষ করে আপনার 3, 4, 5 এই ফরেন সার্ভিস অফিসারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে 25 ব্যাচের 23 ব্যাচের এই মানে অফিসারগুলা, এরা যে কি পরিমাণ বেয়াদবি শুরু করছে আপনি চিন্তাই করতে পারবেন না। এক একটার বেয়াদবি। এখানে অনেক কথা বলার আছে বাড়ি ভাই, এক কথায় তো বলা যাবে না, একটা বই লেখার মতো বিষয়। আপনি দেখেন শেখ হাসিনা সরকার কিন্তু কে জামাত কে বিএনপি এগুলো দেখেই নাই, বরঞ্চ যেটা দেখা উচিত ছিল স্বাভাবিকভাবে সেটা তো দেখেই নাই। কিন্তু এই অবস্থা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু ইউনূস বলুন, যারা ক্ষমতা এসেছে তারা কিন্তু এগুলো নিয়ে ভীষণ স্ক্রুটিনি করেছে। এবং কি পরিমাণ জামাত বিএনপির অফিসার যে এমনকি শেখ হাসিনা সরকারের সময় বিসিএস এর মাধ্যমে ঢুকেছে, সেটাও 3-4 দিনে আমরা দেখে ফেলেছি। আর এদের বেয়াদবি তালে আমি অবশ্য অনেককে কড়া জবাব দিছি, আমি এগুলো ধারি না। ফলে একদম শুরু থেকেই আমি টার্গেট। কিন্তু ওরা হিসাব মিলাতে হয়তো ওরা চিন্তা করছে যে এই ছেলে টার্গেট, ঠিক আছে, কিন্তু এর তো কোনো লাভ নাই। আমরা তো দেখাইতে পারবো না যে যুক্তরাষ্ট্রে পোস্টিং করছে ওই রকম, ইভেন মিনিস্ট্রির মতো। আমি সবসময় ফ্রিঞ্জে থাকা একটা মানুষ। কিন্তু আলটিমেটলি ওরা ওই যে ইউনূস এবং ওই ছেলেগুলা তো জানতো এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যেসব, বিশেষ করে 25 ব্যাচ 27 ব্যাচের অফিসাররা, এরা ওই এর মধ্যে 21 ব্যাচের অনেকগুলো আছে, মানে আমাদের পরের ব্যাচ, আমার ব্যাচ হলো 20। এই সব স্বাধীনতা বিরোধী আমার পেছনে লেগে গেল। আমি বিশ্বাস করি আমার পেছনে একেবারে জসিম, যে ওই যে এখন আর পররাষ্ট্র সচিব নেই, জসিমেরও বলিষ্ঠ উদ্যোগ ছিল এই আমাকে মানে হেডকোয়ার্টারে ডাকার পেছনে। আপনি বিদ্রোহের সিদ্ধান্ত কবে নিলেন? আমার বিদ্রোহের সিদ্ধান্ত ছিল যে এইটাই, আমাকে যদি না ডাকে, দেখেন আমি
একটা নির্বিরোধ মানুষ। আমি যতদিন চাকরি করেছি, চাকরির ক্ষেত্রে আমি মুক্তিযুদ্ধের পক্ষে থাকি, কিন্তু আমি তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে কখনো ডাইরেক্ট কিছু ছিলাম না। ফলে আপনি আইনগতভাবে আমাকে ধরতে পারবেন না। আমার সিদ্ধান্ত ছিল যে আমাকে যদি ওরা না ডাকে, সেই ক্ষেত্রে আমি যেহেতু লিখি, আমি তো সবসময় লিখি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি আমার বইপত্র লেখা চালিয়ে যাব। কিন্তু যখন ওরা আমাকে বাংলাদেশে ডাকলো, তখন আমি চিন্তা করলাম যে এমনিতে স্বাধীনতা বিরোধীদের জ্বালায় আওয়ামী লীগের সময় শান্তিতে চাকরি করতে পারি নাই, এখন তো আরো কষ্ট হবে। ফলে আমি যা করছি সেটাই চালিয়ে যাই, আমি সরাসরি এদের বিরুদ্ধে দাঁড়াই, আমার কথা জনসমক্ষে বলতে থাকি। এই সিদ্ধান্তটা আমি একেবারে জুলাই মাসের 5 তারিখেই নিয়ে ফেলেছিলাম, যখন শেখ হাসিনা বিদেশে চলে গেলেন, যে প্রথম সুযোগেই আমি পালাবো। আমার ওয়াইফকে আমি বলে রেখেছিলাম যে জুলাই না, আগস্টের 5 তারিখে, আগস্টের 5 তারিখে। ওই সময় আমার 2 মেয়ে আমার কাছে ছিল, ওরা পড়াশোনা করে আপনার ইউনিভার্সিটিতে পড়ে কানাডাতে, ওরা আমার কাছে ছিল, 1 মাসের ছুটিতে গেছে। আমি আমার ওয়াইফকে বারবার বলছিলাম যে কোনো দিন ওদেরকে আমার পাঠিয়ে দিতে হতে পারে, অর্থাৎ আমি যে কোনো ওরা আমাকে প্রথম আঘাত করবে, সেই আঘাতেরই আমি জবাব দিব। এবং সেটা করতে করতে ওরা একটু দেরি করেছে, কারণ হলো যে আসলে আমার বিরুদ্ধে তো ওদের যুক্তি নাই। ওদের যুক্তি থাকতো যদি আমি কোনোভাবে আওয়ামী লীগ সরকারের কোনো ধরনের সুবিধা নিতাম, অর্থাৎ পোস্টিং বলে, যেটা সরকারি কর্মচারীরা একটা পোস্টিংকে তারা সুবিধা মনে করে, যে ওই জায়গায় পোস্টিং করছে, ওই জায়গায়। আমার ক্যারিয়ার দেখলে দেখবেন যে কোনো সুবিধাবাদের জায়গায় আমি নাই। এইটা তাদেরকে কিছুটা হয়তো বা দ্বিধাগ্রস্ত করেছে, ফলে তাদের সিদ্ধান্ত আসছে একটু দেরিতে। কিন্তু আসলেও দেখেন, ফরেন মিনিস্ট্রির প্রায় 300 ডিপ্লোম্যাটের মধ্যে একমাত্র আমি ওদের টার্গেট, আর কেউ কিন্তু টার্গেট ছিল না। আপনারা পেপারে যা পড়েছেন, ওই যে এই দেশের রাষ্ট্রদূত, ওই দেশের রাষ্ট্রদূতগুলা, প্রতিটা রাষ্ট্রদূতের চাকরি শেষ, তাদের অবসরকালীন সময় তাদেরকে ডেকেছে। এটা শেখ হাসিনার সরকার থাকলেও ডাকতো। শুধু আমি একমাত্র ব্যক্তি যার 8 বছর চাকরি থাকা অবস্থায় তারা আমাকে শাস্তি দিতে চেয়েছে। এটা কি আওয়ামী লীগ এখনো জানে? আমি তাদের কথাবার্তায় দেখি যে তারা জানে না। অর্থাৎ আপনি দেখেন, আওয়ামী লীগের কিন্তু অনেক দোষ আছে। কোনো রকম ভাবে আপনি আবহাওয়ার প্রতি, সিচুয়েশনের প্রতি, আপনার একটা জায়গার এনভায়রনমেন্ট, আপনার পক্ষে কে আছে না আছে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এই জিনিসগুলোর প্রতি যদি সচেতনতা না থাকে মন্ত্রীদের, তারা যদি আবারও ক্ষমতায় আসে, আপনি দেখবেন বাংলাদেশ আবার 2-4 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আবার স্বাধীনতা বিরোধীরা নিয়ে নিবে। তবে আমরা এটা দেখতে চাই না। আমরা আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মুক্তি চাই, কারণ আওয়ামী লীগ ছাড়া কেউ নাই বিকল্প। এবং আমি আওয়ামী লীগকে অনুরোধ জানাবো, আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আপনারা সচেতন হন, আপনারা এটা পালন করুন, কারণ মুক্তিযুদ্ধের চেতনার চেয়ে শক্তিশালী কোনো কিছু বাংলাদেশের মধ্যে নাই। আপনার একটা আক্ষেপ ছিল, বলতেন যে আওয়ামী লীগের নেতারা মানে স্টেটকের কথাবার্তা বলছে না, তাদের উচ্চকণ্ঠের অভাব আপনি দেখতেন। সেটা কি কিছুটা পূরণ হয়েছে না হয় না এখনো? না, কিছুটা হচ্ছে। আরো আমি আশাটা যা করি তা হয় নাই, কিন্তু আমি মনে করি যে তারা এখন আগের চেয়ে অনেক আপনার স্পষ্ট কথা বলছেন। এবং দেখেন 2021-24 যেটা হয়ে গেল, এটা তো সব পক্ষ স্বীকার করে নিছে, ষড়যন্ত্রে যারা যারা জড়িত ছিল। আপনার জঙ্গিরা স্বীকার করে নিয়েছে। আপনি মাহফুজকে দেখেন, সজীব ভুঁইয়া যে তাকে দেখেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, এই 3 ব্যক্তির কথার পরে এটা যে ষড়যন্ত্র ছিল, এটা কি আরো প্রমাণ করার ব্যাপার আছে? এবং আরো পরিহাসটা কি দেখেন, একটা পরিপূর্ণ ষড়যন্ত্রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যর্থ হইল এটাকে দমন করতে, কিন্তু এটা তো ষড়যন্ত্র, সেটা সারা পৃথিবীর কাছে উন্মোচিত হয়েছে। এরপরে তো আর কোনো ক্যাঙ্গারু কোর্ট থাকার কোনো প্রশ্নই আসে না, যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের, মন্ত্রীদের বিচার হচ্ছে। এগুলোর দায় কিন্তু, এগুলোর প্রতিশোধ কিন্তু খুবই খারাপ হবে। সেই দিকে আমরা না যাই। তবে আমি মনে করি আওয়ামী লীগের, আমি বিশেষ করে মহিবুল যিনি যে শিক্ষামন্ত্রী ছিলেন, এই ধরনের কিছু তরুণদের স্পষ্ট কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা সজীব ওয়াজের জয়কেও দেখতে পাচ্ছি। আপনার উনি অন্তত ইয়েতে খুব সক্রিয় আছেন, ফেসবুকে, টুইটারে। আমি মনে করি তারা আরো বলিষ্ঠভাবে কথা বলবেন। তবে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, সেটা আমি ফিল করছি। আপনার কি ভয় দেখানো হয় যেভাবে কথা বললেন? হ্যাঁ, ভয় প্রচুর দেখায়, কিন্তু আমি তো যখন আপনার এই জঙ্গিগুলোর কাছাকাছি ছিলাম তখনই ভয় পাই নাই। ভয় পেলে কি আর আমি এত কিছু করি?
ভয় জিনিসটা আমাকে আসলে কাবু করতে পারবে না। এটা ইউনূসের পক্ষে আমাকে কোনো ভয় দেখিয়ে বন্ধ রাখা সম্ভব না। আমাকে আপনার এই দেশ থেকে ওই দেশ থেকে ফোন করে, যেমন কিছুদিন আগে একজন কি বলেছে জানেন, বলেছে যে আপনি যদি শেখ হাসিনার বিরুদ্ধে লাগতেন, খালেদা জিয়ার বিরুদ্ধে লাগতেন, আমি আপনার জন্য ভয় পেতাম না, কারণ তারা কিছু করতে পারবে না। কিন্তু ইউনূসের হাত এত লম্বা, আপনি যেখানে আছেন আপনাকে ধরে নিয়ে আসতে পারবে। কিন্তু এই ভয়ের একটা যুক্তিও আছে। আমরা তো দেখলাম যে ইউনূসের আমলে যে পরিমাণ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হ্যাঁ, যেভাবে হাজার হাজার পুলিশ আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু সারা বিশ্ব থেকে ইউনূসের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। সেক্ষেত্রে আমিও আশঙ্কা করি যে ইউনূসের হাত অনেক লম্বা, কিন্তু লম্বা হলেও আমি বিশ্বাস করি মৌলবাদ, জঙ্গিবাদ, যুক্তিহীনতা থেকে যুক্তির হাত তার চেয়েও লম্বা। দেখা যাক আমার যুক্তি দিয়ে আমি কতটা ফাইট করতে পারি। ইউনূস যেইভাবে বাংলাদেশ চালাচ্ছে, যেভাবে সারাক্ষণ মিথ্যা কথা বলে, সে তার অংশ হিসাবে তারা কূটনীতিক কি যে যা বলছে বিজয়, এখানে কোনো বিজয় তো নাই। আপনি ব্যাপারটা একটু চিন্তা করুন। গত 1 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি করা বাংলাদেশ, যাকে তিনি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন, সেইখান থেকে এই জুলাই আগস্টের জঙ্গি উত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, আপনার লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, আপনার শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা 7% থেকে 3% নেমে এসছে। এই প্রেক্ষাপটে এখন যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির শুল্ক 1%ও বাড়ে, যেখানে প্রায় 20 থেকে 25% গার্মেন্টস যায় যুক্তরাষ্ট্র, এককভাবে বৃহত্তম বাজার, এবং আপনি পার্সেন্টেজের দিক থেকেও দেখেন প্রায় 1/4 যুক্তরাষ্ট্রের বাজার। এটা যদি ছোট কোনো দেশ করতো তখন ভিন্ন কথা। এত বড় একটা রাষ্ট্র থেকে 20% শুল্ক বাড়ানো, 35% ছিল অনেক বেশি, 20% কিন্তু কোনো অংশে কম নাই। 20 আগের 15 যোগ হয়ে এখন বাংলাদেশি বিক্রেতাদের ওইখানে আপনার 35% শুল্ক দিয়ে, অর্থাৎ 20% বেশি শুল্ক দিয়ে সেই বাজারে প্রবেশ করতে হবে। এটা যে বাংলাদেশের জন্য কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আমরা একটু যদি গার্মেন্টস শিল্পটার দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন, গার্মেন্টস এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে এনেছে, এর কিছু চ্যালেঞ্জ আছে। তার মধ্যে হলো এই শিল্পটা পুরোপুরি আপনার শ্রমিকদের উপর নির্ভরশীল, এবং শ্রমিকদের এক্সপ্লয়েট করা হয় ইত্যাদি, এই ধরনের অভিযোগও আছে। তাহলে যে জিনিসটা হবে অনেকটা গ্রামীণ ব্যাংকের মতো। গ্রামীণ ব্যাংক যেমন দরিদ্র মানুষের দারিদ্রকে পুঁজি করে তাদেরকে 100, 200 বা 1000 টাকা দিয়ে 1500, 2000 টাকা আদায় করা হয়, সেটা কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে অনেক খারাপ। আপনি দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে শ্রমিক শোষণ বা ইত্যাদি বলা হয়, কিন্তু এই একটা শ্রমিক দিনের বেলা কাজ করার পরে সারা রাত কিন্তু সে স্বাধীন, তার একটা স্বাধীন সত্তা আছে। কিন্তু গ্রামীণ ব্যাংকের যে লোন গ্রহীতা, তারা দিনের বেলা হাড় ভাঙ্গা খাটুনির পর রাতের বেলা তাদের টেনশন করতে হয় যে কিস্তি কিভাবে দিব, সুদ কিভাবে দিব। এই ধরনের একটা পরিপূর্ণভাবে রক্তচোষা সিস্টেমকে পশ্চিমারা আপনার নোবেল প্রাইজ দিয়েছে, অথচ আমাদের গার্মেন্টস শিল্পে পান থেকে চুন খসলে তারা মানে বিশাল বিশাল ঝামেলা তৈরি করে। যাই হোক, এই অবস্থায় যদি 1% শুল্কও বাড়তো, যেখানে অনেকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখে এখন পড়লো দেখেন। আর এই যে 20% বাড়লো, যারা টিকে থাকার চেষ্টা করবে তারা কিন্তু শ্রমিকদের উপরই চেষ্টা করবে, অর্থাৎ শ্রমিকের বেতন সংকুচিত করে, তাদের নানান সুযোগ সুবিধা সংকুচিত করে, তাদের পরিশ্রম বাড়িয়ে। ফলে গার্মেন্ট শিল্প তো এমনিতেই গত 1 বছরের নাজেহাল দশায় আপনার এদের অবস্থা খুবই খারাপ। এখন অবস্থাটা কোন পর্যায়ে আপনি চিন্তা করুন। লক্ষ লক্ষ নারী শ্রমিক বেকার হবে, এই শ্রমিকগুলা তখন কোথায় যাবে? বাংলাদেশের সামাজিক অবস্থার কি অবস্থা ঘটবে? হ্যাঁ, এই ধরনের একটা আপনার একেবারে কালো একটা সিচুয়েশনে, অন্ধকার একটা সময়ে এসে শুধু ইউনূসের মতো বাটপার, তার বাটপার তন্ত্র, তার গুন্ডা পান্ডারা বলতে পারে যে তাদের কূটনৈতিক বিজয় হয়েছে। আসলে দেখেন, এই ধরনের একটা অবস্থায়
ইউনূস যেই ধরনের সরকার চালাচ্ছে, দখলদার একটা সরকার, এই সরকারকে যেই কোনো আপনার বৃহৎ শক্তি স্কুইজ করার চেষ্টা করবে, এদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। পুরো জিনিসটায় ইউনূস এবং তার বিদেশি যেসব ডাকাত এখানে বসিয়ে রেখেছে, ড্রজার, খলিল টলিল, এগুলা মিলে এটা করেছে। কিন্তু এই সব কিছু কিন্তু ওদের একটাই ইয়ে থাকবে, ইউনূসের পক্ষ থেকে শুধু একটা জিনিসই আছে, তার পার্সোনাল সেফটি। এবং পার্সোনাল সেফটির বদলে বাংলাদেশ থেকে যত ইচ্ছা নাও, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, এই যে আপনি ভারত বলেন, আপনি যে দেশগুলো বললেন, অস্ট্রেলিয়া বাদ দেন, ভিয়েতনাম, যাদের সাথে পাকিস্তান, যাদের সাথে এই শুল্কগুলো আপনার তারা নেগোশিয়েট করে একটা পর্যায়ে এসছে, সেইখানে কি কোনো রাষ্ট্র, পাকিস্তান বলুন, ভিয়েতনাম বলুন, কোনো রাষ্ট্র কি করিডোর দেয়া, বন্দর দেওয়ার মতো সুবিধা নিয়ে বসেছিল না। তাদের সাথে বিজনেস অ্যাজ ইউজুয়াল। কিন্তু ইউনূস তো এগুলা দেওয়ার জন্য বসে আছে। তাহলে আপনি, এবং তারাও নেওয়ার জন্য বসে আছে। এই সময়ে যৌক্তিকভাবে কি হয়? যৌক্তিকভাবে হয় যে বাংলাদেশের উপর কোনো শুল্কই বাড়াবে না। হ্যাঁ, ইউনূস যেহেতু সব দেয়ার, ইউনূসকে তারা একেবারে বিশ্বমানব হিসাবে পরিচিত করাচ্ছে, সেই অবস্থায় তো ওই 15% কমিয়ে দেয়ার কেন? তাহলে ওই জিনিসটা হলো না। এই জন্য যে ইউনূসকে ট্রাম্প প্রশাসন জানে এই একটা দখলদার, একে বাড়তি কিছু দিতে হবে না, এর থেকে আমরা যা নেই নিব, সুবিধা এক বিন্দুও দিব না। ফলে আপনি দেখবেন এই জিনিসটা, আমি আপনার শ্রোতাদের এই জায়গাটা মনোযোগ দিতে বলবো। দেখেন, ইউনূসকে তারা ক্ষমতায় বসিয়েছে, তারা বঙ্গোপসাগর সহ এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি পাওয়ার লোভে। তো সেই অবস্থায় যদি বাংলাদেশে কোনো বলিষ্ঠ সরকার থাকতো, ধরেন সেটা যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, তাহলে শুল্ক আরো কমিয়ে দিত ওইটা পাওয়ার জন্যই। কিন্তু ইউনূস যেহেতু দখলদার, তাকে কোনো সুযোগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না। অর্থাৎ আপনার পাকিস্তানকে যা দিল, ভিয়েতনামকে যা দিল, সেটুকুনি করেছে। কিন্তু পাকিস্তান, ভিয়েতনাম এসব রাষ্ট্র তো তাকে এই বন্দর দেয়া, করিডোর দেওয়ার জন্য বসে নাই, ইউনূস বসে আছে। তাহলে ইউনূসের কি এটা কোনো ধরনের আপনার কূটনৈতিক সাফল্য হলো, না তার গালে একটা চপেটাঘাত হলো? এটা একটু সবাইকে হিসাব করতে বলবো আমি। আরেকটা হচ্ছে আমরা চুক্তিটা, তারা আলোচনা যে করেছে, গোপন চুক্তিটা কি আমরা কেউ জানলাম না। মানুষের অধিকার, তথ্য জানার অধিকারটা আমরা আসলে কিভাবে, বাণিজ্য ঘাটতিটা ওরা তো টার্গেট করে আমেরিকা থেকে আমরা কি কিনবো, আমরা গম কিনবো, উড়োজাহাজ কিনবো, নানা কিছু কিনবো। কিন্তু এই বিষয়গুলা যে গোপন রাখা হলো, এটা কূটনৈতিক ভাবে আপনি এটা কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হলো যে ইউনূসের কোনো বিশ্বাসযোগ্যতা নাই। ইউনূসের মানুষের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট নাই, এবং ইউনূসের যে মানুষের প্রতি কমিটমেন্ট নাই, কোনো ধরনের গরিব মানুষের প্রতি সহানুভূতি নাই। এটা তো ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা, তার নোবেল প্রাপ্তি, তার অর্থনীতি, তার যে আপনার কালিমালিপ্ত অর্থনৈতিক জীবন, যে আপনার সুদ, আপনার ট্যাক্স না দেয়া। অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল আছে, সবার ক্রাইম এক জায়গায় করলেও কিন্তু ইউনূসের ফাইন্যান্সিয়াল ক্রাইমের সমান হবে না। এই ধরনের একটা ক্রিমিনালকে বাংলাদেশের মৌলবাদী অংশ গত বছর জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটিয়ে একটা আপনার সাংবিধানিক বৈধ সরকারকে আপনার সাময়িক ক্ষমতাচ্যুত করে তারা ইউনূসকে বসিয়ে দিয়েছে। এই অবস্থায় আপনি ইউনূসের কাছ থেকে আপনি এই যে ট্রান্সপারেন্ট যে জিনিসটা আপনি চাচ্ছেন, যে ওই গোপনীয় আলাপ আলোচনা না করে এটা করা, সেটা তো আপনি পাবেন না। ইউনূস তো বাংলাদেশের মানুষকে ভালোবাসে, এই প্রমাণ ইউনূস কোথাও দেয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে, ইউনূস যে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, এর জন্য বাংলাদেশের মানুষের কোনো ধরনের মাথা ব্যথা আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ইউনূস যা কিছু করছে সেটা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য, এবং সে সব রেকলেস কাজগুলা করছে। সেই করিডোর দেয়া, বন্দর দেয়া থেকে শুরু করে এখন এই যে উড়োজাহাজ কেনা, প্রত্যেকটা জিনিস তো বাংলাদেশের জন্য আপনার ক্ষতি। বাংলাদেশের একটা দুর্দশাগ্রস্ত রাষ্ট্রকে আরো বেশি বিপদে সে ফেলে দিচ্ছে। কিন্তু আপনি কিভাবে আশা করেন ইউনূস এই গোপনীয়তার চুক্তি থাকুক বা না থাকুক? হ্যাঁ, আসলে গোপনীয়তার চুক্তি বলুন যেটা, এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। ইউনূস এইটা না হলেও আপনার বাংলাদেশের
বাংলাদেশের মানুষের গলা কেটে সে তার শুধু নিজের পথ তৈরি করবে, এটাই কিন্তু ইউনূসের চরিত্র থেকে স্পষ্ট। সুতরাং গোপনীয়তা চুক্তির আগে তো ইউনূসের চরিত্রটাকে দেখতে হবে। ইউনূস তো নিজের স্বার্থ ছাড়া, লোভ ছাড়া কিছু বোঝে না। এই অবস্থায় আপনি ইউনূস থেকে এখানে একটা গোপনীয়তার চুক্তির কথা এসছে বলে আমরা জানি, কিন্তু ইউনূস তো প্রতি ক্ষেত্রে সে গোপনভাবে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু নিজের স্বার্থটাকে সে দেখতে পাচ্ছে, এবং বিনিময়ে বাংলাদেশ গরিব হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, ভবিষ্যতে আপনার গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। প্রচুর গার্মেন্টসের লোকজন আপনার শ্রমিক ছাঁটাই করবে, এটা সেটা দেখাবে। এই অবস্থায় মালিকরা কিন্তু হয়তো খুব একটা ক্ষতি মেনে নিবে না, তারা এটা শ্রমিকদের উপর, শ্রমিক শোষণের উপর করে ফেলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইউনূসের থেকে কোনো ধরনের আপনার ট্রান্সপারেন্সি আপনি আশা কিভাবে করেন? এটা করার কোনো সুযোগ তো ইউনূসের ক্যারেক্টারের মধ্যে নেই। আমরা দেখেছি ইউনূস কিন্তু নিজেকে ছাড়া কিছু বোঝে না। এই বয়সেও সে হাজার হাজার, আমি একটা হিসাব করে দেখলাম, আমি 4-5 হাজার কোটি টাকা বলেছিলাম, আজকে আমি চিন্তা করে দেখলাম যে ইউনূস এই পর্যন্ত যে পরিমাণ সুযোগ ক্ষমতায় বসে বাংলাদেশ থেকে নিয়েছে সেটা প্রায় 10,000 কোটি টাকা সমান হবে। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের অন্য কোনো মানুষ রাজনৈতিক ক্ষমতায় এইভাবে বসে পড়ার পর রাষ্ট্র থেকে এক বছরে 10,000 কোটি টাকার সুযোগ সুবিধা নিতে পারে, যেটা শুধু ইউনূসের পকেটে গেছে আর কারো পকেটে যায়নি? এই অবস্থা ইউনূসের ক্ষমতা যাওয়ার পরে এটা যে আবার মামলা তৈরি হবে না, এই গ্যারান্টি কে দিয়ে? কেউ তো দেয় নাই তাকে।